হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা একটা স্প্যানিশ সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে প্যানস লেবিরিন্থ। তো সিনেমাটির আইএমডিবি রেট কিন্তু অনেক হাই, 10-এ 8.2, এবং এটা একটা বোঝার সিনেমা। সিনেমাটার কাহিনী তোমার কাছে স্লো লাগতে পারে, কিন্তু এইটা অ্যাকচুয়ালি বড়দের সিনেমা আর কি, মানে বোঝার মতো একটা সিনেমা, যেখানে বাস্তবতা এবং ফ্যান্টাসির একটা চমৎকার সংমিশ্রণ করা হয়েছে। তো যাই হোক, আমি বাড়তি কিছু বলছি না, সরাসরি কাহিনীতে চাই। তো সিনেমার শুরুতে আমাদের একটা মেয়েকে দেখানো হয়, যার নাক দিয়ে রক্ত বের হচ্ছে, তবে সেই রক্ত আবারও নাকের ভেতরে চলে যেতে দেখা যায়, অর্থাৎ মুভির গল্প আবারও রিভার্স হচ্ছে। আর এরপর ব্যাকগ্রাউন্ডের কিছু ডায়লগ শোনা যায়, বা কেউ একজন পেছনে ব্যাকগ্রাউন্ডে ন্যারেশন করছিলেন, সে বলতে শুরু করেন অনেক বছর আগের ঘটনা। পৃথিবীর নিচে পাতালো একটা রাজ্য রয়েছে, যেটা পরীদের রাজ্য বা ফ্যান্টাসি রাজ্য, আর সেই রাজ্যে একটা রাজকুমারী ছিলেন, আর এই রাজ্যে কোনো দুঃখ কষ্ট ছিল না। তবে এই রাজ্যের যে রাজকুমারী, সে যখন একবার গল্প শুনে যে উপরে একটা দুনিয়া রয়েছে, সেই দুনিয়া দেখার জন্য সে পাগল হয়ে যায়, এবং রাজকুমারী যখন নীল আকাশ, সূর্যের আলো, বৃষ্টির শব্দ, বাতাসের শীতলতা সম্পর্কে জানতে পারে, সেগুলো উপলব্ধি করতে চাইতো। তো একদিন রাজকুমারী তার পাহারাদের চোখ ফাঁকি দিয়ে রাজ্য থেকে পালাতে সক্ষম হয়, কিন্তু যখনই রাজকুমারী সূর্যের আলোর নিচে এসে দাঁড়ায়, তার চোখ নষ্ট হয়ে যায়, কারণ সে সারা জীবন অন্ধকারে মাটির নিচে কাটিয়েছে। তো এই কারণে রাজকুমারী আর চোখে দেখতে পারে না, সেই সাথে তার স্মৃতিশক্তিও একদম চলে যায়, এবং রাজকুমারী এটাও ভুলে যায় তার পরিচয় এবং কোথা থেকে এসেছে, সবই ভুলে যায়, এবং সে তার শরীরে ঠান্ডা এবং অসুস্থতা অনুভব করে, এবং কিছু সময়ের মধ্যেই তার মৃত্যু হয়ে যায়। তবে এই ঘটনা যখন পাতাল রাজ্যের রাজা রাজকুমারীর বাবা জানতে পারে, সে খুব কষ্ট পায়, এবং সে বিশ্বাস করতো যে তার মেয়ের আত্মা আবারও ফিরে আসবে, হয়তো অন্য কারোর শরীরে বা অন্য কোনো সময় অন্য কোনো স্থানে, কিন্তু রাজকুমারী নিশ্চয়ই তার পাতালে বা তার রাজ্যে আবার ফেরত আসবে, এবং রাজা তার মেয়ের জন্য শেষ নিঃশ্বাস অব্দি অপেক্ষা করবে। তো এরপর আমাদের গল্পে নিয়ে যাওয়া হয় 1944 সালের একটা দৃশ্যে, মানে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল, আর তখন আমরা 10 বছরের একটা মেয়েকে দেখি, যার নাম হচ্ছে অ্যাফেলিয়া, আর সে তার প্রেগনেন্ট মায়ের সাথে তার সৎ বাবার কাছে যাচ্ছে। বাট ঠিক তখনই গাড়িতে তার মায়ের শারীরিক অবস্থার অবনতি হয়, এবং জঙ্গলের ধারে রাস্তায় সব গাড়ি থামে। তো অ্যাফিলিয়া তখন গাড়ি থেকে নেমে যায়, এবং সে যখন সামনে এগিয়ে যায়, তখন তার পায়ের সাথে একটা পাথরের টুকরা ধাক্কা লাগে। তো অ্যাফিলিয়া কৌতূহলবশত সেই পাথরের টুকরা হাতে তুলে নেয়, আর তখনই সে তার সামনে একটা বড় খোদাই করা পাথর দেখতে পায়। তো এরপর যখন অ্যাফিলিয়া সেই পাথরের কাছে যায়, তখন সে দেখে যে এটা অনেক বড় একটা মূর্তি, এবং এর একটা চোখ নেই, আর সে বুঝতে পারে তার হাতে যে পাথরের টুকরাটা রয়েছে, সেটার মধ্যে মূর্তির বাকি চোখের অংশ রয়েছে। তো অ্যাফিলিয়া সঙ্গে সঙ্গে করে কি, সেই ভাঙা টুকরোটা মূর্তির চোখে বসিয়ে দেয়, আর ঠিক তখনই পাথরের মুখ থেকে একটা জীবন্ত পোকা বের হয়ে আসে। এই পোকার সাইজটা অনেক বড় ছিল, এবং এই পোকা দেখে অ্যাফিলিয়া বেশ অবাক হয়, এবং তার কাছে মনে হয় এটা কোনো সাধারণ পোকা নয়, এটা কোনো একটা পরী। তো অ্যাকচুয়ালি অ্যাফিলিয়া সবসময় ফ্যান্টাসি টাইপের গল্পের বই পড়তো, তো এই জন্য ভূত পরী এগুলো খুব বিশ্বাস করতো। আর তখন ওর মা ওকে ডাকে, এবং সেখান থেকে সবাই গাড়িতে উঠে চলে যায়, কিন্তু সেই যে পোকা যেটা অ্যাফিলিয়া দেখেছিল, সেই পোকাটাও ওদের গাড়ির পিছু পিছু যায়। তো যাই হোক, এরপর যখন অ্যাফিলিয়া আর তার মা তাদের বাড়িতে পৌঁছায়, তখন অ্যাফিলিয়া সেই পোকাটি আবার দেখতে পায়, এবং সে ওই পোকার পিছু করতে করতে একটা পরিত্যক্ত বাড়ির কাছে চলে আসে, কিন্তু এরপরই পোকাটি আবার ওর চোখের আড়াল হয়ে যায়। বাট তখনই সেখানে একজন মহিলা আসে, যে ওদের এই বাড়িতে কাজ করে, তার নাম হচ্ছে মার্সিডিস। তো সে বলে এটার নাম হচ্ছে ল্যাবিরিন্থ, মানে ভুল ভুলাইয়া, যেখানে চোখের ভাওতাবাজি দেখায়, এবং অনেক বছর আগে থেকে আমরা এই জায়গা থেকেও আসি না, এবং তোমারও এখানে আসা উচিত হয়নি, এখানে আসলে যে কেউ হারিয়ে যেতে পারে। তো এরপর মার্সিডিস করে কি অ্যাফিলিয়াকে নিয়ে তার সঙ্গে যায়। তো তারা যখন চলে যাচ্ছিল, তখনই পেছনে সেই পোকা দেখা যায়, যেটা ওপরে বসে তাদেরকে দেখছিল। তো যাই হোক, অ্যাফিলিয়া এখানে তার সৎ বাবার বাড়িতে এসেছে, যার নাম হচ্ছে ভিডাল, আর ভিডাল অ্যাফিলিয়াকে মোটেও পছন্দ করে না, এমনকি সে এটাও ভাবে যে অ্যাফিলিয়ার মা, যে কিনা প্রেগনেন্ট, তার পেটে একটা ছেলে সন্তানেরই জন্ম হবে, কারণ তার যা মনে হয় তাই হোক, একটা ছেলে সন্তানই চাই। তো ভিডাল স্প্যানিশ সিনিয়র অফিসার ক্যাপ্টেন র্যাঙ্কে রয়েছে, এবং তার কাজ হচ্ছে স্পেনের বর্তমান রাজার বিরুদ্ধে যে কয়জন বিদ্রোহ করেছে বা গেরিলা সংগঠন রয়েছে, তাদেরকে দমন করা। মানে ওই সময় স্পেনের সিভিল ওয়ার চলছিল, আর তখন সেখানে এমন আরো অনেক সংগঠন ছিল যারা সরকার দলীয় লোক বা পুলিশ আর্মিদের উপর রেগুলারলি অস্ত্র হামলা করত। তো ভিডাল সেই সকল দলকে নির্মূল করতে চায়। তো একদিন এক অফিসার গ্রামের দুজন কৃষককে ধরে নিয়ে আসে। তো ভিডাল কোনো কথা না বলে দুজন কৃষককে মেরে ফেলে। তো মরার আগে কৃষকরা বলেছিল তারা তো জাস্ট খরগোশ শিকারী, তারা খরগোশ শিকার করতে বের হয়েছিল, কিন্তু ভিডাল তার কোনো কথা না শুনে গুলি করে মেরে ফেলে। আর এরপর যখন কৃষকদের ব্যাগ চেক করা হয়, তখন দেখা যায় ব্যাগের ভিতরে আসলে অনেক খরগোশ রয়েছে। তবে এটা নিয়ে ভিডালের কোনো অনুশোচনা নেই, সে গ্রামের সবাইকে মেরে ফেলবে, সমস্যা নেই, কিন্তু কোনো গরিলা থাকবে না। তো এই ঘটনায় আমরা বুঝতে পারি যে ভিডালের মাইন্ডসেট কত ডেঞ্জারাস। আর এইদিকে ভিডালের কাজের মেয়ে মার্সিডিজও হচ্ছে গেরিলা গ্রুপের লিডারের মেয়ে, আর সে এখানে গুপ্তচর হিসেবে এসেছে, যাতে সকল ইনফরমেশন সে তার বাবার কাছে পৌঁছে দিতে পারে। আর এই সাথে ভিডালের বাড়ির যে ডক্টর, সেও গেরিলা গ্রুপের সদস্য। তো বুঝতেই পারছে ব্যাপারটা কোন পর্যায়ে গিয়েছে বিদ্রোহ আর কি। তো এক রাতে অ্যাফিলিয়া যখন শুয়েছিল, তখন সেই পোকাটি আবার সেখানে আসে, যেটা অনেক আগে থেকে অ্যাফিলিয়াকে ফলো করছিল। তো অ্যাফিলিয়া পোকাটিকে পরিভাষা
ভাবে। আর তখনই পোকাটি অ্যাফিলিয়ার বিছানার সামনে এসে বসে এবং এমন ভাবে বসেছিল যেন এই পোকাটি অ্যাফিলিয়াকে কিছু বলতে চায়, কিন্তু অ্যাফিলিয়া তো সেই মেয়ে পরীদের গল্পের বই পড়ে মগ্ন ছিল। তো সে পোকাটিকে হাতে নিয়ে বইয়ে থেকে একটা ছবি দেখায়, আর এই ছবিটাই হচ্ছে পরীদের ছবি। তো পোকাটির ছবি দেখার পরই ওই বইয়ের পরীর রূপ নেওয়া ধারণ করে, আর এরপর পোকাটি অ্যাফিলিয়াকে তার সাথে যেতে ইশারা করে, আর অ্যাফিলিয়াও তার পিছু যেতে থাকে এবং এই পোকাটি অ্যাফিলিয়াকে সেই ভুলভুলাইয়ের কাছে নিয়ে যায়, যেখানে এর আগেও সে একবার অ্যাফিলিয়াকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। আর তারপর সেখান থেকে অ্যাফিলিয়াকে একটা গোপন পাতালে যাওয়ার সিঁড়ি দিয়ে নিচে নেওয়া হয়। তো এরপর অ্যাফিলিয়া যখন সেইখানে পৌঁছায় একটা অদ্ভুত প্রাণী দেখতে পায়, আর এই প্রাণীটি অ্যাফিলিয়াকে দেখে বেশ অবাক হয় এবং বলে, এটা তুমি সত্যি আবার ফিরে এসেছো, আর প্লিজ তুমি আমাকে দেখে ভয় পেও না। তো অ্যাফিলিয়া তখন একটু আশ্বস্ত হয়, আর অ্যাফিলিয়া তখন প্রাণীটিকে নিজের নাম জিজ্ঞাসা করে, আর তখন প্রাণীটি বলে, আমার নাম হচ্ছে ফন, আর আমি হচ্ছি তোমার গোলাম রাজকুমারী, আর তোমার নাম হচ্ছে রাজকুমারী মুন, আর তুমি হচ্ছে আমাদের পাতাল রাজ্যের রাজার মেয়ে। বাট অ্যাফিলিয়া তখন বলে, আমার বাবা তো একজন টেইলার ছিল, আর বর্তমান বাবা হচ্ছে একটা খোকোশ আর্মি জেনারেল। বাট ফন বলে, না, এটা তো হতেই পারে না, আর তুমি যদি আমার কথা বিশ্বাস না করতে পারো তাহলে একটা কাজ করো, তুমি দেখো তোমার কাঁধের নিচে একটা মুন বা চাঁদের চিহ্ন রয়েছে, আর এটাই হচ্ছে প্রমাণ যে আমি সত্য বলছি। আর তোমার বাবা পাতালের রাজা এবং সে তোমার জন্য অনেক জায়গায় অনেক রাস্তা খুঁড়েছে, যে কিভাবে তুমি পৃথিবীতে আবার জন্ম নিলে আবার সেখানে ফেরত যেতে পারো, আর তার মধ্যে বর্তমানে একটা রাস্তায় রয়েছে, আর সেটা হচ্ছে এইটা। তো ফন তখন অ্যাফিলিয়াকে সামনের পাথর দেখে এবং বলে, এইটাই শেষ রাস্তা এবং এই রাস্তা দিয়েই তোমার নিজ রাজ্যে তোমাকে যেতে হবে, তবে সেখানে যাওয়ার আগে তোমাকে এটা প্রমাণ করতে হবে যে আগে তোমার ভেতরে যে বৈশিষ্ট্যগুলো ছিল সেগুলো এখনো আছে কিনা, আর এটা প্রমাণ করার জন্য তোমাকে 3টা কাজ সম্পূর্ণ করতে হবে। তো এই বলে ফন করে কি অ্যাফিলিয়াকে একটা ক্রস রোড বই দেয় এবং বলে, তুমি যখন একা থাকবে শুধুমাত্র তখন এটা খুলবে এবং এখানে সকল প্রশ্নের উত্তর খুঁজে পাবে। বাট অ্যাফিলিয়া যখন বইটা খুলে কিছুই লেখা ছিল না, বাট আরো কিছু জিজ্ঞেস করার আগে ফন সেখান থেকে উধাও হয়ে যায়। তো এরপরে অ্যাফিলিয়া তার বাড়িতে যায় এবং সে আয়নার সামনে দাঁড়িয়ে সত্যি সত্যি তার কাঁধে চাঁদ আকৃতির চিহ্নটা দেখতে পায়, আর এরপর অ্যাফিলিয়া সেই বইটা খুলে যেটা ফাউনা তাকে দিয়েছিল। তো শুরুতে বইয়ের পৃষ্ঠা খুলে সে ফাঁকা দেখতে পায়, কিন্তু তারপর থেকে বইয়ের পাতায় লেখাগুলো স্পষ্ট হতে শুরু করে এবং এখানে লেখা ছিল, এখান থেকে কিছুটা দূরে অনেক পুরনো একটা গাছ রয়েছে, আর সেই গাছের নিচের দিকে ঘরের মতো একটা ফাঁকা জায়গা রয়েছে, আর সেখানে একটা কাকড়ার মতো দানব থাকে, আর তোমাকে 3টি ম্যাজিক বল ওই গাছের ফাঁকা স্থানের ভেতরে থাকা সেই কাকড়াকে খাওয়াতে হবে, আর তাহলে ওই কাকড়ার পেটে বা একটা ব্যাঙের পেটে সোনার যে চাবি রয়েছে সেটা তোমাকে পেতে হবে। যখন তুমি এটা করতে সফল হবে তখন তোমার প্রথম কাজ সম্পূর্ণ হবে, আর এরপর থেকে ওই গাছটিতে আবারও ফুল এবং ফল আসবে। তো এরপর অ্যাফিলিয়া সেই গাছের ভেতরে যায় এবং দেখে সত্যি অনেক বড় একটা দানব রয়েছে, ব্যাঙ টাইপের, যেটা কিনা বসে বসে পোকা খাচ্ছিল। তো অ্যাফিলিয়া করে কি সেই পোকার সাথে 3টা বল মিশিয়ে ওকে খাইয়ে দেয়, আর ওই দানবটা যখন 3টা বল খায় ওর পুরো পেটের থলি বেরিয়ে আসে, আর অ্যাফিলিয়া সোনার চাবি দেখতে পায়, সেই সোনার চাবিটা নিয়ে ও গাছের ভেতর থেকে বের হয়ে আসে। তো এভাবেই অ্যাফিলিয়া খুব সহজেই প্রথম 3টা কাজের একটা কাজ সম্পূর্ণ করে ফেলে। আর এরপর অ্যাফিলিয়া যখন বাড়িতে গোসল করছিল তখনই তার সামনে আবার ওই পোকাটা আসে, যেটা আগের বার পরি হয়েছিল। তো অ্যাফিলিয়া তখন তাকে বলে, আমাকে আবার ওই ভুলভুলাইয়ের কাছে নিয়ে চলো। তো এরপর পোকাটা করে কি অ্যাফিলিয়াকে আবার ওই ভুলভুলাইয়ের কাছে নিয়ে যায়, আর সেখানে যাওয়ার পরে ফন আবারও তার সামনে আসে, আর এবার অ্যাফিলিয়া তখন ফনকে তার সোনার চাবি দেখায় এবং বলে, আমার প্রথম কাজ তো আমি করে ফেলেছি। আর ভিডিওটির এই মুহূর্তে একটা কমার্শিয়াল বিজ্ঞাপন রয়েছে, আর বিজ্ঞাপনটার পরে আমরা আবার মূল ভিডিওতে চলে যাচ্ছি, কিংবা তুমি চাইলে বিজ্ঞাপনটা টেনে আবারও মূল গল্পে যেতে পারো। স্বাগতম প্রিয় বন্ধুরা, তোমরা কি একঘেয়েমিতে ভুগছো? তাহলে মজা পাওয়ার জন্য আজকের বিষয়টি একদম উপযুক্ত তোমাদের জন্য। এখানে তোমরা বিভিন্ন খেলার ফলাফল জানতে পারবে, খেলা সরাসরি দেখতে পারবে এবং ভবিষ্যৎবাণী করার মতো মজার একটি অংশও রয়েছে, যেখানে তুমি অনুমান করতে পারো কোন দল জিতবে, কতটা ব্যবধানে ইত্যাদি। এতে রয়েছে আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ, বিলাসবহুল গাড়ি, নামি মোবাইল ফোন, কম্পিউটার এবং আরো অনেক কিছু। এটি এমন একটি বিশ্বস্ত জায়গা যেটি PSG এর মতো আন্তর্জাতিক খেলার দলের পৃষ্ঠপোষকতা পেয়েছে, তাই এতে কোনো সন্দেহের সুযোগ নেই। নতুন কিছু খেলার সংযোজন হয়েছে, যেমন দ্রুতগতির চ্যালেঞ্জ খেলা ও মুরগির পথ চলা খেলা, যেখানে সহজেই খেলে আনন্দ নেওয়া যায়। আর হ্যাঁ, যদি তুমি আমাদের প্রচারমূলক সংকেত ব্যবহার করে নিবন্ধন করো তাহলে পেতে পারো 12,000 টাকা পর্যন্ত পুরস্কার একদম বিনামূল্যে। সঙ্গে থাকবে প্রথম জমাই অর্থের পর বিনামূল্যে ঘূর্ণনের সুযোগও। অর্থ গ্রহণ ও প্রেরণ করা যাবে খুব সহজভাবে, নগদ, বিকাশ, রকেট, ব্যাংক হিসাব সহ আরো অনেক মাধ্যমে। তাই আর দেরি না করে উপরে থাকা স্থায়ী মন্তব্যে ক্লিক করো, সেখানে নিবন্ধনের প্রক্রিয়া রয়েছে। শুধু আমাদের প্রচার সংকেতটি ব্যবহার করলেই তুমি বোনাস পেয়ে যেতে পারো। তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে আসলাম, এবার চলো আমরা আবার মূল কাহিনীতে চলে যাই। তো এরপর ফোন করে কি অ্যাফিলিয়াকে একটা চক দেয় এবং বলে, এটা জাদুর একটা চক, আর এই সোনার চাবি তোমার কাছেই রাখো, এগুলো তোমার কাজে আসবে। তো এই কথা শুনে অ্যাফিলিয়া আবারও তার বাড়িতে চলে আসে, আর তারপর অ্যাফিলিয়া যখন আবার সেই বই খুলে তখন সে বইয়ের পাতায় শুধু লাল রক্ত দেখতে পায় এবং
অ্যাফিলিয়া তখন তার সামনে প্রেগনেন্ট মাকেও দেখতে পায় এবং তার মায়ের ব্লিডিং হতে শুরু করে, মানে ওই রক্ত দেখেছে বইতে, আবার এখানেও রক্ত বের হতে শুরু করে। তো অ্যাফিলিয়া দৌড়ে তার বাবাকে ডাকতে যায় এবং অ্যাফিলিয়া তার মায়ের শারীরিক অবস্থার কথা বলে। এর পাশাপাশি ও নিজেও টেনশনে পড়ে যায়। তো ওই রাতে অ্যাফিলিয়া যখন তার বিছানায় শুয়েছিল তখনই সেখানে ফোন আসে এবং বলে তুমি দ্বিতীয় কাজটা কেন করানি? অ্যাফিলিয়া বলে আমার মা অনেক অসুস্থ, এই কারণে আমি দ্বিতীয় কাজটা করতে পারিনি। বাট ফোন বলে আমরা সময় নষ্ট করতে পারবো না, ফুল মুন অর্থাৎ ভরা পূর্ণিমার আগে আমাদের কাজটা কমপ্লিট করতে হবে, আর ভরা পূর্ণিমা খুব তাড়াতাড়ি চলে আসছে। আর এরপর ফোন করে কি অ্যাফিলিয়াকে একটা শিকড় দেয় যেটা মানুষের বাচ্চার মতো দেখতে এবং বলে একটা পাত্রের মধ্যে এই শিকড়কে খাঁটি দুধের সাথে মিশিয়ে তোমার 2 ফোঁটা রক্ত প্রতিদিন সকালে এই শিকড়কে খাওয়াবে এবং তোমার মায়ের বিছানার নিচে রেখে দেবে, তাহলে তোমার মা একদম সুস্থ হয়ে যাবে। আর সেই সাথে ফোন অ্যাফিলিয়াকে একটা পরি দিয়ে বলে এখন থেকে ও তোমাকে রাস্তা দেখাবে এবং তোমাকে দ্বিতীয় কাজ খুব শীঘ্রই শেষ করতে হবে। তবে মনে রেখো দ্বিতীয় কাজ কিন্তু অনেক কঠিন এবং ভয়ঙ্কর এবং ওইখানে গিয়ে তুমি যাকে পাবে সে কোনো মানুষ নয় এবং সে খুব ভয়ঙ্কর একটা জীব। তুমি কোনো ভুল করলেই সে তোমাকে মেরে ফেলতে চাইবে এবং সেখানে তুমি অনেক সুস্বাদু খাবার দেখতে পাবে, কিন্তু ভুল করেও তুমি যদি সেখানে একটা কিছু খাও তাহলে কিন্তু তুমি টাস্কে ফেল। তো এরপর ফোন করে কি অ্যাফিলিয়াকে নির্দিষ্ট একটা সময়ের কথা বলে যে সময়ের মধ্যে তাকে ফিরে আসতে হবে। তো এরপর অ্যাফিলিয়া যখন আবারও সেই বইটা খুলে সেই বইটাতে লেখা দেখে যে তোমার বাড়ির যে কোনো একটা স্থানে চক দিয়ে দরজার মতো করে আঁকো। তো অ্যাফিলিয়া ঠিক সেভাবে একটা দরজা আঁকে একটা জায়গায়, আর ঠিক তখনই সেখানে একটা দরজা দৃশ্যমান হয় এবং খুলে যায়। তো এরপর অ্যাফিলিয়া করে কি সেই দরজা দিয়ে ভেতরে যায় আর সামনে একটা অদ্ভুত জীব দেখে। এটা মানুষের মতোই ভাবসাব কিন্তু মানুষও না পুরোপুরি, এবং এই জীবটির চোখ নেই কারণ তার চোখগুলো টেবিলের উপর রাখা রয়েছে খোলানো। তো এরপর সেই পরী যেটা অ্যাফিলিয়ার সাথে ছিল সে অ্যাফিলিয়াকে ইশারা করে এবং গাইড করতে থাকে। তো পরীটা অ্যাফিলিয়াকে একটা স্থানে নিয়ে যায় যেখানে 3টা ছোট ছোট তালা লাগানো ছিল। আর এরপর অ্যাফিলিয়া তার ব্যাগ থেকে সোনার চাবিটা বের করে যেটা সে প্রথম কাজ করে পেয়েছিল, আর তারপর সেই চাবিতে সে একটা তালা খোলে এবং ভেতরে একটা সোনার চুড়ি খুঁজে পায়। আর তারপর অ্যাফিলিয়া সেখান থেকে যখন বের হয়ে যাচ্ছিল তখনই টেবিলে হরেক রকমের খাবার দেখে অ্যাফিলিয়া মুগ্ধ হয়ে যায় এবং খাবার দেখে অনেক চেষ্টা করেও অ্যাফিলিয়া নিজেকে আটকাতে পারে না এবং অ্যাফিলিয়া কোনো কিছু না ভেবেই টেবিল থেকে আঙুর ফল তুলে খেতে শুরু করে। আর ঠিক তখনই টেবিলের সামনে থাকা দৈত্য তার 2 হাতের মধ্যে চোখ বসিয়ে নেয় এবং দৈত্যটি এখন অ্যাফিলিয়াকে তার হাতে থাকা চোখ দিয়ে দেখতে পারছে এবং ওই দৈত্যটাকে মারার জন্য এগিয়ে আসতে থাকে। বাট তার আগেই অ্যাফিলিয়ার যে পরিগুলো ছিল, মানে অ্যাফিলিয়া তন্নমনস্ক ছিল, তখন ওই দৈত্যের উপর হামলা করে আর সুযোগ পেয়ে অ্যাফিলিয়া করে কি সেখান থেকে পালিয়ে যায়। বাট ততক্ষণে অ্যাফিলিয়ার কিছু পরিও মারা গিয়েছে এবং অ্যাফিলিয়ার নির্দিষ্ট সময় শেষ হয়ে দরজা অটোমেটিক বন্ধ হয়ে গিয়েছে। তো এরপর আবারও দৈত্য অ্যাফিলিয়াকে মারার জন্য এগিয়ে যায়, বাট দৈত্যটা অ্যাফিলিয়ার কাছে যাওয়ার আগে সে চক বের করে উপরের দিকে একটা দরজার মতো আঁকে এবং সেটা দিয়ে নিজের রুমে চলে আসে। আর এভাবেই অ্যাফিলিয়া তার দ্বিতীয় কাজটাও সম্পন্ন করে ফেলে। আর এই কাজ শেষ করার পর অ্যাফিলিয়া সেটাই করে যেটা তাকে ফোন করতে বলেছিল। তো অ্যাফিলিয়া করে কি ফোনের দেওয়া সেই শিকড়টা একটা পাত্রে দুধের সাথে রাখে, আর এই শিকড়টা দেখতে পাচ্ছ মানুষের ছোট বাচ্চার মতো। আর তারপর অ্যাফিলিয়া 2 ফোঁটা রক্ত মিশিয়ে দেয় তার মায়ের বিছানা নিচে রাখে, আর এর ফলে আস্তে আস্তে অ্যাফিলিয়ার মা সুস্থ হতে থাকে। অন্যদিকে দেখানো হয় অ্যাফিলিয়ার সৎ বাবা যার নাম হচ্ছে ভিডাল, সে যে কোনোভাবে গেরিলা সেনাদের নির্মূল করতে চায়। তো এই কারণে সে গ্রামের সকল মেডিকেল সাপ্লাই, ফলের সাপ্লাই, খাবারের সাপ্লাই স্টোর বন্ধ করে রাখে যাতে গ্রামের মানুষেরা ফল আর মেডিকেলের ফ্যাসিলিটি নিয়ে, মানে যেটা সরকারের কাছ থেকে পাচ্ছে, সেটা আবার জঙ্গলে গেরিলাদের কাছে না পৌঁছাতে পারে। এবং এরপর গেরিলা বাহিনী যখন ঔষধের জন্য, খাবারের জন্য জঙ্গল থেকে বাইরে আসবে, সেই সুযোগে ভিডাল তার টিম নিয়ে গেরিলাদের মেরে ফেলবে। কিন্তু একদিন গেরিলা সেনারা বোম মেরে একটা ট্রেন উড়িয়ে দেয়, আর যখন ভিডাল আর তার লোকেরা সেখানে পৌঁছায় তারা দেখতে পায় বোমার আঘাতে পুরো ট্রেনটা ধ্বংস হয়ে গিয়েছে। তো এরপর ভিডাল আর তার টিম আবারও ফিরে আসে এবং তারা দেখে স্টোর রুমে যেখানে মেডিকেল আইটেম আর খাবার রাখা হয়েছিল সেটা একদম ফাঁকা পড়ে রয়েছে, আর বাহির থেকে যে তালাটা মারা রাখা হয়েছিল সেটা খুলে রাখা হয়েছে, কিন্তু এটার চাবিটা একমাত্র ভিডালের কাছে রয়েছে। তখন ভিডাল বুঝতে পারে তার আশেপাশে এমন কেউ রয়েছে যে ওই চাবিটা কপি করেছে এবং গেরিলাদের সাহায্য করছে। তো এরপর ভিডাল করে কি তার টিম নিয়ে ওই পালানো গেরিলাদের টিমের পিছু নেয় এবং এক পর্যায়ে 2 পক্ষের গোলাবর্ষণ হয় এবং 2 দলের বেশ কিছু সেনা গুলিবদ্ধ হয়ে মারা যায়। আর তখনই ভিডাল একটা গেরিলা গুলিবদ্ধ সেনাকে আহত অবস্থায় ধরে ফেলে। তো ভিডালের এখন পুরোপুরি সন্দেহ যায় হচ্ছে মার্সিডিজের উপরে, কারণ সেই ভিডালের বাড়িতে থাকে এবং চাবিটা একমাত্র ওর কাছে যেতে পারে। আর এই দিকে দেখা যায় ফোন আবারও অ্যাফিলিয়ার কাছে এসেছে এবং ফোন রেগে বলে তুমি আমার কথা রাখতে পারোনি, যে কারণে আমি তৃতীয় কাজটা তোমাকে দিতে পারবো না, আর এই জন্য সারা জীবন তোমাকে এই উপরের জঘন্য পৃথিবীতেই থাকতে হবে। কারণ ফোন অ্যাফিলিয়াকে তো বলেছিল দ্বিতীয় কাজটি করার সময় কোনো খাবার খেতে পারবে না, কিন্তু অ্যাফিলিয়া নিজেকে কন্ট্রোল করতে না পেরে খাবার খেয়েছিল, আর তার এই ভুলের জন্য 2টো পরীর মৃত্যু হয়েছে। তো এইসব কথা বলে ফোন সেখান থেকে চলে যায়। আর অন্যদিকে দেখা যায় ভিডাল ডাক্তারকে বলে এই গেরিলা সেনাকে তাড়াতাড়ি সুস্থ করো যাতে আমি ওকে ভালো মতো টর্চার করতে পারি, আর এটাই আমার শান্তি হবে এবং ওর মাধ্যমে আমি সকল গেরিলার তথ্য বের করব। কিন্তু ডক্টর নিজেই তো গেরিলা বাহিনীর হয়ে কাজ করে, আর এই কারণে ডক্টর আহত সেনাকে বিষের ইনজেকশন দিয়ে মেরে ফেলে, কিন্তু ভিডাল এটা বুঝতে পারে এই কারণে ডাক্তারকে নগদ গুলি করে মেরে ফেলে। অথচ ওর জায়গায় আমি থাকলে ডাক্তারকে জিজ্ঞাসাবাদ করতাম। তো যাই হোক, এরপর ভিডাল অ্যাফিলিয়ার তার মায়ের রুমে যায় এবং ভিডাল বিছানার নিচে সেই পাত্রটা দেখতে পায় যেটা অ্যাফিলিয়া রেখেছিল। তো ভিডাল তখন সবকিছু অ্যাফিলিয়ার মাকে বলে
এবং পাত্র হাতে দিয়ে চিৎকার চেঁচামেচি করে এবং সেখান থেকে চলে যায়। তো অ্যাফিলিয়ার মা তখন জিজ্ঞাসা করে এসব কি করেছো তুমি? অ্যাফিলিয়া তার মাকে সব খুলে বলে আর অ্যাফিলিয়ার মা মনে করে তার মেয়ে পাগল হয়ে গিয়েছে, অতিরিক্ত পরীদের কাহিনী পড়ে তার এই সমস্যা হয়েছে এবং অ্যাফিলিয়াকে নতুন করে আর পরীদের কাহিনী না পড়ার জন্য নিষেধ করে আর কি। তো যাই হোক এই বড় কথা বলে সে করে কি পাত্রে থাকা শেকড় আগুনে ফেলে দেয় আর সেটা আগুনে যখন পড়তে থাকে অ্যাফিলিয়ার মায়ের পেটে ব্যথা শুরু হয়ে যায় এবং তার ডেলিভারি হয়ে যায় এবং অ্যাফিলিয়ার এখানে ভাইয়ের জন্ম হয়েছে, কিন্তু ডেলিভারির সময় তার মায়ের মৃত্যু ঘটে আর এই কারণে অ্যাফিলিয়া অনেক বেশি কষ্ট পায়। আর এইদিকে ভিডাল তার কাজের মেয়ে মার্সিডিসকে সন্দেহ করে যে ওই গুদামের ঘরের চাবি গেরিলাদের কাছে মার্সিডিসই দিয়েছে আর মার্সিডিসও বুঝতে পারে তাকে সন্দেহ করা হচ্ছে। আর ওই রাতে মার্সিডিস করে কি অ্যাফিলিয়ার রুমে যায় এবং বলে আমি এখান থেকে পালিয়ে যাব, তুমি আমার সঙ্গে চলো, কারণ অ্যাফিলিয়াও তার এই সৎ বাবার কাছ থেকে পালাতে চায়। তো এরপর তারা দুজন যখন রাতের অন্ধকারে বাড়ি থেকে পালিয়ে যাচ্ছিল তখন ভিডাল আর তার সৈন্যরা ওদের দুজনকে ধরে ফেলে আর অ্যাফিলিয়াকে পালাতে দেখে ভিডাল ভাবে যে অ্যাফিলিয়াও গ্রিলিদের সাথে জড়িত আর তাছাড়া আগে থেকেই সে অ্যাফিলিয়াকে পছন্দও করতো না। তো যাই হোক ভিডাল করে কি অ্যাফিলিয়াকে রুমের মধ্যে আটকে রাখে আর তারপরে ভিডাল মার্সিডিসকে টর্চার করার জন্য যায়, কিন্তু মার্সিডিসের কাছে যাওয়ার আগেই মার্সিডিস করে কি ছুরির সাহায্যে বেঁধে রাখা তার হাতের রশি কেটে ফেলে এবং সেই ছুরি দিয়ে ভিডালের উপরে আক্রমণ করে এবং ভিডালকে আহত করে মার্সিডিস পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ভিডালের সেনারা তাকে আবারও ধরে ফেলে, কিন্তু ওই সেনারাকে ধরে ফেরত নিয়ে যাওয়ার আগেই গেরিলা বাহিনী চলে আসে এবং ভিডালের সকল সৈন্যদের মেরে ফেলে। আর এই দিকে ওই দিন রাতে অ্যাফিলিয়ার রুমে ফোন আসে এবং বলে ঠিক আছে তোমাকে আমি একটা লাস্ট সুযোগ দেবো, কিন্তু আমাকে এবার কোনো প্রশ্ন করতে পারবে না, তুমি জাস্ট তোমার ছোট ভাইকে নিয়ে ওই ভুল ভুলাই আমার কাছে চলে আসবে আর আজ ভরা পূর্ণিমার রাত, আজ যদি তৃতীয় কাজটা শেষ করতে না পারো তাহলে আর কখনোই তুমি তোমার আসল ঠিকানায় পৌঁছাতে পারবে না, এখানে আটকা থাকবে। তো এরপর ফোন আবারও অ্যাফিলিয়াকে ম্যাজিক্যাল চক দেয় আর অ্যাফিলিয়া সেই চকের সাহায্যে ওই রুম থেকে পাশের রুমে গিয়ে যেখানে তার ভাই রয়েছে সেখানে যায় এবং অ্যাফিলিয়া তার ভাইকে কোলে নিয়ে ভিডাল ওর সৎ বাবাকে ফাঁকি দিয়ে বাড়ি থেকে বের হয়, কিন্তু ভিডালও অ্যাফিলিয়ার পিছু নেয়। আর এরপর ভিডাল যখন বাড়ির বাইরে যায় তখন সে দেখে গেরিলা বাহিনীও ওদের বাড়িতে বা ওদের এই বেজে হামলা করেছে এবং গেরিলাদের কাছে এখন অস্ত্র বোমা সবকিছু রয়েছে আর এই অস্ত্র বোমাগুলো গেরিলা বাহিনী ভিডালের গুদাম থেকেই পেয়েছে। তবে ভিডালের মাথায় এগুলো নয়, ভিডালের মাথায় একটা জিনিসই ছিল তার সন্তান। সে অ্যাফিলিয়ার পিছু পিছু ভুলভুলিয়া অব্দি পৌঁছে যায় আর অ্যাফিলিয়া সেখানে গিয়ে যখন রাস্তা খুঁজছিল তখনই তার সামনের দেয়ালে একটা রাস্তা বের হয়। তো অ্যাফিলিয়া সেই দরজা দিয়ে ঢুকে যায় এবং সঙ্গে সঙ্গে সেটা বন্ধ হয়ে যায় আর ভেতরে ফোন অপেক্ষা করছিল আর অ্যাফিলিয়াকে দেখে ফোন বলে তোমার তৃতীয় কাজটা কি জানো? তোমার তৃতীয় কাজ হচ্ছে তুমি যে ছুরিটা পেয়েছো দ্বিতীয় কাজে সেই ছুরি দিয়ে তোমার ভাইয়ের হাত কেটে কিছু রক্ত এখানে ফেলবে আর তাহলেই তোমার আসল ঠিকানা পাতালে যাওয়ার রাস্তা খুলে যাবে। বাট এই কথা শুনে অ্যাফিলিয়া জানায় আমি এটা করতে পারবো না এবং অ্যাফিলিয়া এখানে ফোনকে আরো বলে আমাকে যদি সারা জীবন এই জঘন্য পৃথিবীতেও থাকতে হয় তা আমি এটা করতে পারবো না। তো ফোন অ্যাফিলিয়াকে অনেক বোঝানোর চেষ্টা করে বাট অ্যাফিলিয়া এমন কাজ কোনোভাবেই করতে পারবে না যেটাতে তার ভাই কষ্ট পাবে আর ঠিক তখনই সেখানে ভিডাল পৌঁছে যায়, কিন্তু ভিডাল এখানে শুধুমাত্র অ্যাফিলিয়াকে আর তার ছেলেকেই দেখতে পায়, ফোনকে দেখতে পায় না। তো ভিডাল অ্যাফিলিয়ার কাছ থেকে তার ছেলেকে নেয় এবং অ্যাফিলিয়াকে ধমাধপ করে গুলি মেরে সেখান থেকে চলে যায়। আর এরপর ভিডাল যখন ভুলভুলিয়া থেকে বের হয় তখনই বাইরে মার্সিডিস সহ বাকি সব গেরিলা বাহিনীকে ঘিরে ধরে এবং ভিডালের কাছ থেকে মার্সিডিস তখন তার ছেলেটিকে নেয় আর ভিডালকে গুলি করে মেরে ফেলে। আর এই দিকে দেখানো হয় অ্যাফিলিয়া ভেতরে গুলিবদ্ধ অবস্থায় মাটিতে পড়ে রয়েছে এবং তার নাক দিয়ে রক্ত বের হচ্ছে আর এটাই হচ্ছে সিনেমার প্রথম দৃশ্য। তো এর মানে এতক্ষণ আমরা যে কাহিনী দেখলাম এই পুরোটাই অ্যাফিলিয়ার মরার আগের যে একটা কল্পনা সেটা ছিল, মানে মানুষ মরার আগে দুনিয়ার সবকিছু মনে পড়ে না সেরকম। তো হঠাৎই অ্যাফিলিয়া তখন একটা ডাক শুনে যে বলছে ওঠো আমার মেয়ে। তো এরপর অ্যাফিলিয়া যখন উঠে দাঁড়ায় সে দেখে অনেক সুন্দর একটা রাজ্যে দাঁড়িয়ে রয়েছে আর এটাই হচ্ছে পাতালের স্বর্ণের রাজ্য এবং অ্যাফিলিয়া এই রাজ্যের রাজকুমারী যে অ্যাফিলিয়ার পৃথিবীতে কোনো দামই ছিল না। তো অ্যাফিলিয়ার সামনে তার বাবা মা বসে রয়েছে আর অ্যাফিলিয়াকে দেখে তারা অনেক খুশি। তো অ্যাফিলিয়ার বাবা বলে মৃত্যুর মুখেও তুমি একটা নিষ্পাপ বাচ্চার রক্ত ঝরাওনি আর এইটাই তোমার তৃতীয় টাস্ক ছিল, তৃতীয় কাজ ছিল যেটা তুমি সম্পূর্ণ করে ফেলেছো। আর এই পাতালের রাজ্যে আসার জন্য তুমি যদি তোমার ভাইয়ের রক্ত ঝরাতে তাহলে কখনোই পাতালের রাজ্যে তুমি ফিরে আসতে পারতে না, কারণ তোমার তৃতীয় কাজটা সম্পূর্ণ হতো না। কিন্তু অ্যাফিলিয়া তুমি বুদ্ধিমত্তার সাথে তিনটা কাজই তুমি সম্পূর্ণ করেছো এবং আবারও পাতালের রাজ্যে ফিরে এসেছো। আর এরই সাথে সাথে অ্যাফিলিয়ার পূর্বের যে স্মৃতি ছিল এই পাতালের সেই স্মৃতিগুলো চলে আসে এবং মানুষের পৃথিবীতে থাকার যে এক্সপিরিয়েন্স কষ্টের সেগুলো ভুলে যায়। আর এই রাজ্যের যত মানুষ ছিল তারা তাদের রাজকন্যাকে দেখে অনেক খুশি। আর অন্যদিকে পৃথিবীতে দেখা যায় অ্যাফিলিয়া মৃত লাশের কাছে মার্সিডিস বসে আছে এবং মার্সিডিস অ্যাফিলিয়ার মৃত্যুতে অনেক কষ্ট পেয়ে কান্না করছে এবং সে ভাবছে যে এই সুখের দিনে তুমি অ্যাফিলিয়া নেই, অথচ সারা জীবন তুমি কষ্টই পেয়েছো। কিন্তু মার্সিডিস যায় না যে অ্যাফিলিয়া আসলে মুক্তি পেয়েছে, সে আজকে তার জায়গায় পৌঁছে গিয়েছে যেখানে সে অনেক দামি, যেখানে তার জন্য সবাই অনেক বছর ধরে অপেক্ষা করছে। তো এখানে এই মুভিটা শেষ হয়ে যায়। তো এই মুভিতে অনেক গভীর একটা মেসেজ দেওয়া হয়েছে ভাই, তোমরা বুঝতে পেরেছো কিনা আমি শিওর নই। গভীর মেসেজটা হচ্ছে কেউ মারা গেলে আমরা মনে করি যে হয়তো সে শেষ হয়ে গেল, কত বড় একটা ক্ষতি হয়ে গেল, কিন্তু কেউ যদি দুনিয়ায় থাকতে কোনো ভালো কাজ করে যায় মারা যাওয়া মানে হচ্ছে সে তার যোগ্য স্থানে গেল এবং সৃষ্টিকর্তা তাকে তার যোগ্য স্থানে নিয়ে যাবে, আরো বেটার ভালো স্থানে নিয়ে যাবে, মানে এরকমই কিছু বোঝানো হয়েছে। তো যাই হোক আমি জানি না কেমন লেগেছে তোমাদের সিনেমাটি, তো ভালো লাগা উচিত, সিম্পল হলেও আমার কাছে অনেক ভালো লাগে।
লাগছে। তো আমি বিদায় নিচ্ছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই।